প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইভেরি নিবেদিত নির্বাচন বিতর্ক অনুষ্ঠানে। আমাদের এই গুরুত্বপূর্ণ বহুল আলোচিত এই নির্বাচনের আর কয়েকদিন বাকি। আমরা সবাই তাকিয়ে আছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আর সেই সাথে আপনারা জানেন যে প্রতিদিনই যেসব ইস্যুগুলোর প্রাধান্য পায় আমাদের মিডিয়াতে, সেখান থেকেই আমরা সাবজেক্টটা চুজ করি। আমাদের আজকের সাবজেক্টটা হলো এই মুহূর্তে সিএসির পদত্যাগ চাওয়া কি বাঞ্ছনীয়। এটা একটা প্রশ্নবোধক আছে। আর আমার দুই দিকে দুই অতিথি আছেন। এটার পক্ষে আছেন ব্যারিস্টার ফজলুল করিম মণ্ডল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাকে আমন্ত্রণ। এবং এটার বিপক্ষে আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, সদস্য, আন্তর্জাতিক বিষয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকেও আমন্ত্রিত। দর্শক, বুঝতেই পারছেন দুই ব্যারিস্টার দুই পাশে। আমরা নিশ্চয়ই তাদের বক্তব্য খণ্ডন সবই আমরা একটু বেশ মজা করে শোনার চেষ্টা করব। কিন্তু আপনারা টেলিভিশনের সামনে থাকবেন, মুঠোফোনটা আপনাদের হাতে রাখবেন এবং ভলিউম কমিয়ে আমাদের প্রশ্ন করবেন। আমাদের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন হয়তো যে আমরা প্রথম 3 মিনিট করে দিই, তারপরে একটা যুক্ত খণ্ডন হয়, তারপরে দর্শকদের টেলিফোন আসে, আমরা সেইভাবেই প্রোগ্রেস করতে থাকবো। তো প্রথমে আসি এটার পক্ষে, এই মুহূর্তে সিএসির পদত্যাগ চাওয়া কি বাঞ্ছনীয়? ইউ সি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই সুন্দর একটি অনুষ্ঠানে। সেকেন্ডলি হচ্ছে যে আপনি অলরেডি বলেছেন যে আমি আসলে আইনের ছাত্র। সো ন্যাচারালি আমার লজিকগুলি ওই লিগ্যাল অ্যাসপেক্টসেই most of the time I flow into that route. You have 3 minutes. Yes. My understanding in relation to যে মহাসচিব আমাদের যেটা বলেছেন যে উনি দাবি করছেন সিএসি পদত্যাগ, সেটা কতটুকু লজিক্যাল এবং কতটুকু সেন্সিবল, that is one aspects of it. The other aspects হচ্ছে যে in support to that statement আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন প্রত্যেকটা ক্রিয়েশনের একটা পারপাস থাকে। In every creation there is a purpose. Especially, for example, when a new law has been created, এটা কিছু overriding objective থাকে। যে overriding objectiveটা হচ্ছে যে এই লটা কেন তৈরি করলো, এই লটা কি আসলেই পারপাসটা সার্ভ করছে কিনা, এই লটা কি আসলেই সামঞ্জস্যপূর্ণ কিনা, মানুষ সেটাকে ফলো করতে পারবো কিনা, বা এটার কনসিকুয়েন্স এবং লটা যদি ব্রিচ হয় তাহলে কি ধরনের শাস্তি ভোগ করতে হবে, এবং সেই শাস্তিটা কি যথোপযুক্ত কিনা, প্রয়োজনীয় কিনা, অ্যাডজাস্টেবল কিনা, অল দিস আর দ্য হচ্ছে আপনার ওভারআর্চিং অবজেক্টিভ, যেটাকে আমরা বলি দ্য স্পিরিট অফ দ্য ল, যে লর যে মূল পারপাস। এখন আসেন নির্বাচন ইস্যুটা হচ্ছে যে আমাদের সিইসি এবং আদার নির্বাচন কমিশনার যারা আছেন ওনাদের একটা রেসপন্সিবিলিটি, ওনাদের একটা জাতি ওনাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, একটা পার্টিকুলার পারপাসের জন্য ওনারা ওখানে আছেন। এবং আমরা সাধুবাদ জানাবো যদি ওনারা একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের দিতে পারেন, জাতিকে দিতে পারেন, যেটা জাতি প্রত্যাশা করছে, যেখানে পার্টিসিপেশন থাকবে, সকল আপনার ডেমোক্রেটিক যে দলগুলি আছে সেই দলগুলি একটা পার্টিসিপেশন থাকবে, এটাই জাতি আশা করে। এখানে জাতির কাছে আমার মনে হয় যে বিএনপি পাওয়ারে আসলো না আওয়ামী লীগে পাওয়ারে আসলো, ওইটা জাতি যতটুকু না প্রত্যাশা করেন তার চেয়ে বেশি প্রত্যাশা করেন হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন, নো ম্যাটার হু কামস ইন পাওয়ার। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সিইসি এবং নির্বাচন কমিশনের যে রোলটা প্লে করা উচিত এবং যে রোলটা সোফার প্লে করা উচিত ছিল আনটিল দ্য 11th hour এট দ্য মোমেন্ট, সেই রোলটা ওনারা পালন করতে ব্যর্থ হচ্ছেন। দ্যার আর ডিফারেন্ট ডাইমেনশন এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ওনারা ব্যর্থ হচ্ছেন, এবং জনগণ আপনাদের মাধ্যমে, স্পেশালি মিডিয়ার মাধ্যমে কিন্তু সেগুলি দেখছে। ইটস নট সামথিং হোয়াট আই এম সেইং, ইট ইজ সামথিং হোয়াট দে আর লুকিং এট অ্যান্ড দে আর অবজার্ভিং ভেরি ক্লোজলি। আমি সরি একটু ইন্টারাপ্ট করছি, যে আসলে আপনাদের এই কমপ্লেইনগুলো ইলেকশন কমিশনের তো দীর্ঘদিন ধরে চলে এসছে এবং স্লোলি উই আর ভেরি ক্লোজ টু দ্য ইলেকশন। সেই অবস্থায় আমাদের আজকের যে এই সময়ে এরকম একটি সিএসির পদত্যাগ চাওয়া, এটা ইলেকশনের জন্য ক্ষতিকর হতে পারে বা অন্য কোনো সিচুয়েশন হতে পারে, সেই থেকে আপনারা একটু উত্তর চাচ্ছি। জি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এটা কতটুকু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট 11th আওয়ারে এটা কতটুকু রেশনাল, হ্যাঁ, যে এটা ওনার পদত্যাগটা হচ্ছে। দেখেন, আমি আগেই বলেছি যে এভরিথিং হ্যাজ এ পারপাস, যে পারপাস এভরি ক্রিয়েশন হ্যাজ এ পারপাস, যেই পারপাসে ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে যদি উনি ব্যর্থ হন তাহলে দিস ইজ দ্য অনলি অল্টারনেটিভ, যে আইদার ওনাকে পদত্যাগ করতে হবে অথবা নির্বাচনকে রিশিডিউল করতে হবে অথবা এটাকে পোস্টপোন করতে হবে। দেয়ার হ্যাজ টু বি সংঘাত এবং সংশয়, কোনোটাই কিন্তু জাতি কাম্য করে না, এটা আমাদের কারোর কাম্য নয়। সুতরাং সেইটাকে অ্যাভয়েড করার জন্য যেই সংঘাতের দিকে দেশ যাচ্ছে বা যেই অ্যাডভান্স ওয়েতে এটা চলে গেছে অলরেডি, মানুষ যেভাবে সাফার করছে এবং আমরা যেভাবে দেখছি টিভি এবং বিভিন্ন চ্যানেলে আমরা যেভাবে দেখছি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোনোভাবেই কাম্য নয়। এটা দলের কোনো বিষয় নয়, ইটস এ ম্যাটার অফ এ নেশনকে
জাতীয় আপনার নির্বাচন কমিশন ন্যাশনকে অ্যাড্রেস করতে হবে, স্যাটিসফাই করতে হবে যে আমরা সেই নির্বাচনের জন্য অনুকূল পরিবেশটা আনতে পেরেছি, আপনারা পার্টিসিপেশন করেন, দেয়ার উইল বি এ প্রপার এবং সেন্সেবল ভোট, আমাদের এখানে শান্তিপ্রভাবে মানুষ ভোট দিতে পারবে, সেই পরিবেশটা তৈরি করতে। এবং সেই পরিবেশটা যদি তৈরি করতে না পারেন তাহলে আমার মনে হয় যে আইদার ইট হ্যাজ টু বি রিশিডিউল অথবা ইট হ্যাজ টু বি পোস্টপন্ড অথবা নির্বাচন কমিশনের পদত্যাগ। ইট ইজ অ্যাবসলিউটলি লজিক্যাল। তার মানে আপনি বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই মুহূর্তের জন্য আমাদের সত্যি আমরা সাধারণ নাগরিক হিসেবে যদি বলি যে শঙ্কার বিষয়। আমি এখন আসি ব্যারিস্টার শাহ আলী ফরহাদের কাছে। উনি কিন্তু এন্ডিংটা বেশ আমার কাছে বেশ একটু ওয়ারিড আমি হলাম যে এটা করতে হবে, না হলে কি হবে, না হলে কি ওনারা সরে পড়বেন। এইটাও কিন্তু মানুষের একটা, আমরা সবাই চাচ্ছি যে একটা নির্বাচন হোক। সাংবাদিক হিসাবে আমরা তো অনেকখানি যাই, মানুষের কথা হচ্ছে ইলেকশন চাই। ব্যারিস্টার ফরহাদ, আপনি ওনার কথা শুনেছেন, আপনার বক্তব্য নিশ্চয়ই দেবেন, কিন্তু এই সংখ্যাটা ব্যাপারে আমার মনে হয় একটু অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নাদিম ভাই। আমরা সবাই চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সব দলের অংশগ্রহণেই মানুষ ভোট দিতে আসুক। বাংলাদেশের মানুষ সবসময় ভোটের যে বিষয়টা, এটাকে একটু উৎসবমুখর বিষয় হিসাবেই দেখে। তো আমরা আমার সহবক্তার সাথে আমিও একমত যে আমরা সবাই চাচ্ছি যে এখানে একটি নির্বাচন সবার অংশগ্রহণেই হোক। এখন কথা হচ্ছে শঙ্কার জায়গাটা বা বিএনপির নির্বাচনে না আসার বিষয়টা কি কারণে দেখা দিবে, সেটার উপরে আসলে নির্ভর করবে যে আমাদের পক্ষ থেকে এই বিষয়ে আসলে উত্তরটি কি হতে পারে। তো দেখুন, নির্বাচনের মাত্র 3 দিন বাকি। এরকম একটি অবস্থায় আপনি যখন চিফ ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করবেন, এর থেকে আসলে আমরা কি বুঝতে পারছি যে বিএনপি নির্বাচনটিকে হয় বানচাল করতে চাচ্ছে, না হলে এটিকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। গতকালকে যে এই দাবিটি আনা হলো বিএনপি এবং ঐক্যফ্রন্টের পক্ষ থেকে, তার আগের ঘটনাটাও কিন্তু আমাদের দেখতে হবে। তারা একটি দলবল নিয়ে ইলেকশন কমিশনে গেলেন, সেখানে তারা অনেকটা গায়ে পড়ে চিফ ইলেকশন কমিশনের সাথে একটা ঝগড়ার মতন বাঁধিয়ে আসলেন, পুলিশকে যা তা বললেন। সেখানে এই বিষয়ে শুধুমাত্র একটি অবজেকশন দেওয়ার কারণে চিফ ইলেকশন কমিশনারের সামনে টেবিল টুবিল চাপড়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে বের হয়ে আসলেন। তো বুঝাই যাচ্ছিল যে ওনারা চাচ্ছিলেনই কালকে এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হোক, যেখানে তারা বের হয়ে এসে বলতে পারবেন যে আমরা চিফ ইলেকশন কমিশনের পদত্যাগ চাই। তো আমাদের দেখতে হবে এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন কি তার এই নির্বাচন কমিশন কি তার দায়িত্ব ঠিক মতন পালন করতে পারছে কিনা। দেখেন, এই কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র অভিযোগ করার কারণে একজন জেলা প্রশাসক, একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং 4 জন থানা নির্বাহী থানার যারা ওসি, তাদেরকে আপনার উইথড্র করা হলো। এটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ ডিসি এবং এডিসি কিন্তু সেই জেলাগুলার রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্ন অফিসার হিসাবে কাজ করছেন। তো যেখানে এই ইলেকশন কমিশন মনে করছেন যে একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমাদের প্রশাসনিক কিছু পরিবর্তন আনা দরকার, সেখানে কিন্তু সেটা তারা করছেন। এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হয়নি। এখানে এই বিষয়টাই আমি আসছি যে এই নির্বাচন কমিশনকে যদি আপনাদের বিচার করতে হয়, আপনাদের কিন্তু পিছন ফিরে তাকিয়ে অন্যান্য নির্বাচন কমিশনের আলোকে এই নির্বাচন কমিশনের কাজগুলোকে বিচার করতে হবে। আমরা গত যে নির্বাচন কমিশনটি ছিল, মানে আমার সহবক্তার যে দল বিএনপির আমলের যে নির্বাচন কমিশনটি ছিল, তাদের যদি একটু ভূমিকার দিকে তাকাই, এই চিফ ইলেকশন কমিশনার তো জাস্টিস আব্দুল আজিজ মার্কা চিফ ইলেকশন কমিশনার না, যার আমলে আমরা দেখেছিলাম 1,20,00,000 ভুয়া ভোটারের একটা তালিকা করা হলো। এরপর আমরা দেখেছিলাম যে একাধিক আপনার ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আপনার ইলেকশন কমিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, উপজেলা ইলেকশন অফিসার, তাদেরকে নিয়োগ দেওয়া হলো। শুধু তাই না, 2006 যে নির্বাচনটি হওয়ার কথা ছিল তার 2 বছর আগের থেকে 40 জন সাবেক ছাত্রদল নেতাকে এনএসআইয়ের বিভিন্ন পদে দেওয়া হয়েছিল এবং 500 জন ছাত্রদল এবং 100 জন শিবিরের সাবেক কর্মীদেরকে সাব ইন্সপেক্টর হিসাবে আপনার নিয়োগ দেওয়া হয়েছিল। পুরোটি বিষয় ছিল কিন্তু একটি প্ল্যান, একটি বড় গ্র্যান্ড ক্যাম্পেইন, যার মাধ্যমে তারা নির্বাচনটি দিকে যাবে, তারা নির্বাচনটিকে তারা নিজের মতন করে এখান থেকে একটা ফল নিয়ে আসবে। এবারের এই নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু এই ধরনের কোনো লজিক্যাল অবজেকশন তারা আনতে পারছে না। তাদের মেইন প্রশ্নটি হচ্ছে যে এই নির্বাচন কমিশন আসলে যতক্ষণ পর্যন্ত বিএনপির জয়লাভ নিশ্চিত করতে না পারবে, এই নির্বাচন কমিশন নিয়ে তারা খুশি হতে পারছে না। ধন্যবাদ ব্যারিস্টার ফরহাদ। আমি আবার আসি ব্যারিস্টার মঞ্জুলের কাছে। ব্যারিস্টার ফরহাদ একটা কথা বলেছে, সেটাকে আপনাকে ধরিয়ে দিচ্ছি, তারপরে আপনার বক্তব্য আপনি নিশ্চয়ই দেবেন। উনি বলেছেন যে 2001 সালে
না 2006 সালে 2001 জি। 1,20,00,000 ভুয়া ভোটার পাওয়া গেছে। এটা আমরা পত্রপত্রিকা আপনারা সবাই দেখেছেন। আর ছাত্র দল শিবির টিবিরকে দিয়েই পুরো ইলেকশন ম্যানেজ করা হয়েছিল, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে শেষ পর্যন্ত ইলেকশনটা হয়নি। এটাকে আপনার উত্তর চেয়ে আমি আপনার বাকি বক্তব্য দিতে যাব। You see, it's very unfortunate. এটা জাতি এবং নেশন হিসাবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে every election event there was always been manipulation. এবং সেই ম্যানিপুলেশনটা এমন একটা স্টেজে যায় এবং এমন একটা পর্যায় পর্যন্ত পৌঁছে যেটা জাতি কখনো মেনে নিতে পারে না এবং মেনে নিতে চায় না। Are you saying all the elections were manipulated? Well, the incident which has been referred in the media, most of the elections were আমরা জানি যে being 91-96 এগুলোতে আমাদের এইসব ম্যানিপুলেশন হয়নি। Right. এখন দেখেন উনি in particular going back to what you were saying যে লাস্ট যেই অ্যাসপেক্টস যেই ইভেন্টের অ্যাসপেক্টসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মহাসচিব সাহেব যে বলেছেন যে আমরা ইসির পদত্যাগ চাই, ওই দিনের ইনসিডেন্টে উনি যেভাবে এক্সপ্লেইন করলেন আই এম শিওর উনি সেখানে ছিলেন না। তো সুতরাং উনি এভাবে বলতে পারেন না ওখানে কে কি বলেছেন কে বলেছেন। সাংবাদিক হিসেবে আমরা এই শুনেছি। We only seen that on the media what really happened. তো উনি এভাবে এক্সপ্লেইন করতে পারেন না, উনি ওখানে উপস্থিত ছিলেন না। আরেকটা পার্ট হচ্ছে উনি যেভাবে বলছেন যে ইলেকশন ম্যানিপুলেশনের সময় এত কোটি ভোটার আনা হয়েছে, এত কোটি, আপনি জাস্ট ওই অত দূরে আমি যেতে চাচ্ছি না, আপনি শুধু এই বর্তমান ইলেকশনের বিগত এক মাসের চিত্রটা দেখেন। আই রেফার টু দ্য প্রথম আলোটা আপনি খোঁজেন গত এক সপ্তাহ আগে 70 লক্ষ মানুষের বিরুদ্ধে আপনার মামলা হয়েছে, 70 lakhs, which is near to almost 1 crore. আপনার যদি 10 কোটি ভোটার হয় সাপোজ, তার মানে 10 জনের একজনের এগেইনস্টে মামলা আছে। এই সিচুয়েশন তো কখনোই ছিল না। ইট ওয়াজ নট দ্যাট ওর্স অ্যাট অল। আপনার 35,000 আপনার আসামি করা হয়েছে, 35,000 মামলা করা হয়েছে। সুতরাং মামলার বাইরে, মামলা ছাড়া কতজন লোক বাকি আছেন? আউট অফ 10 হয়তো আপনার 8 জন আছেন যারা মামলা ছাড়া, বাকি সবাই মামলার ভিতরে চলে আসছেন। সুতরাং এই যারা মামলার ভিতরে আসছেন, যাদেরকে স্কেয়ার্ড করা হয়েছে এবং অডিট করা হয়েছে, তারা নিশ্চয়ই আপনার ভোট কেন্দ্রে যেতে তাদের আতঙ্ক আছে, ভীতি আছে। এই ভীতি এবং আতঙ্কের সঞ্চার তো প্রয়োজন ছিল না। জাতির কাছে জাতি এটা চিন্তা করে না বিএনপি ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। জাতি চায় হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই পরিস্থিতি, আমি আজকেও একটা পেপারে দেখলাম, একটা ভিডিওতে দেখলাম, মুজিবুর রহমান সারওয়ার উনি একজনকে নিয়ে, বরিশালের মুজিবুর রহমান সারওয়ার উনি একজনকে নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করছেন, ওনার একজনকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে, বলে যে আমার তো একজন লোক মাত্র আমার লিফলেট দিচ্ছে, আপনি ওনাকে ধরে নিয়ে গেছেন, আমি কিভাবে ক্যাম্পেইন করব? এই পরিস্থিতিটা আমরা এক্সপেক্ট করি না। That is what politics is all about, you know. হ্যাঁ, না, this is not all about politics. আমাদের দেশে দেখেছি যে আপনার আসবে, আপনাকে নামতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা চাই না। উই ডোন্ট এক্সপেক্ট দিস। আমরা চাই যে আপনি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ফেয়ারলি তার ক্যাম্পেইন করতে দিবেন, নো ম্যাটার হু গেটস ভোট, ম্যাক্সিমাম ভোটস, সে যেই ম্যাক্সিমাম ভোট দেবে সেই নির্বাচিত হবে। কিন্তু আমরা এই অবস্থার পরিত্রাণ চাই। এটা হচ্ছে একটা জিনিস। আরও অনেকগুলি ইনসিডেন্ট আছে, আমি আপনাকে বলতে পারি। আমাদের সুপ্রিম কোর্টের সেক্রেটারি সাহেব উনি গুলিবিদ্ধ হয়েছেন রিসেন্টলি, আপনারা জানেন 1-2 সপ্তাহ আগে। গতকালকেও আমাদের সুপ্রিম কোর্টের জয়েন্ট সেক্রেটারি, ওনাকে আজকে সকালবেলা অ্যারেস্ট করা হয়েছে। দেয়ার আর মেনি। আমি গাজীপুরের একটা ইনসিডেন্ট আপনাকে দিতে পারি। ওখানে নির্বাচনের শিডিউল হওয়ার পরে এখনো পর্যন্ত প্রায় 18টা মামলা হয়েছে, মোর দেন 156 গত পরশুদিন পর্যন্ত অ্যারেস্ট, এবং আমার ধারণা আজকে পর্যন্ত অলরেডি 300 ক্রস করেছে। তো সুতরাং এই যে আপনার অ্যারেস্টগুলি, এই যে অ্যাপ্রিহেনশন, এটা জাতিকে একটা ভীতির মধ্যে নিয়ে যাচ্ছে, এবং নির্বাচনটা ওই কারণেই আশঙ্কার দিকে আসতেছে। আমরা সেটা চাই না। আমরা চাই যে আপনি একটা ফেয়ার ফিল্ড তৈরি করেন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, জাতি আপনাকে একটা পবিত্র দায়িত্ব দিয়েছে যে আপনি এটাকে ম্যানেজ করবেন, আপনি প্রপারলি হ্যান্ডেল করবেন। দুইটা গ্রুপকে, দুইটা পার্টিকুলার বড় আমাদের দুইটা রাজনৈতিক দল, দুইটা গ্রুপকে আপনি তাদের যে ইস্যুসগুলি আছে সেই ইস্যুসগুলি আপনি মিনিমাইজ করবেন। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু চান একটা সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু উনি চান ফর দ্য পিসফুল অফ দ্য নেশন। তাহলে ওনার এক্সপেকটেশন এবং ওনার ডিজায়ারও কিন্তু ফুলফিল হচ্ছে না। whoever doing this and whoever involved with this, এটা আমাদেরকে অলওয়েজ একটা আশঙ্কার মধ্যে রাখছে, এবং আমরা মনে করছি যে এই ভীতি যতক্ষণ না পর্যন্ত কাটিয়ে না উঠতে পারবে, এবং ইলেকশন কমিশন যদি জনগণকে এবং সাধারণ মানুষকে ভীতি থেকে দূরে না নিয়ে আসতে পারে, the people will be scared to participate and give their vote. ধন্যবাদ ব্যারিস্টার মন্ডল। আমি ব্যারিস্টার ফরহাদের কাছে আবার আসি যে উনি কিছু জিনিস রেজ করেছেন, তার মধ্যে উনি বারবার বলছেন একটা জিনিস, যে অ্যারেস্টের কথা বলছেন, যেটা আমরা বারবারই শুনে এসেছি, কিন্তু উনি বলছেন লাস্টে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইচ্ছা প্রকাশ করেছেন বা যে অর্ডার দিয়েছেন যে এনশিওর এভরিওয়ান ক্যান পার্টিসিপেট, তো সেখানেও ব্যাঘ্ন হচ্ছে। এবং তো আপনার কি মনে হচ্ছে যে আমরাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী চান একটা সুষ্ঠু ভালো ইলেকশন, এবং এবারই আমাদের পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে। জি,
না, এখানে ওনার সাথে তো এই বিষয়ে তো আমার কোনো দ্বিমতই নেই যে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দলীয় যিনি নেত্রী উনি এই বিষয়ে একদম পরিষ্কার যে আমরা কি ধরনের নির্বাচন আগামী 30 তারিখে দেখতে চাই। কিন্তু উনি বারবার ভীতি এবং শঙ্কার কথাটি বলছেন। ভীতি এবং শঙ্কাটি কি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে বিএনপির যে কিছু জায়গায় সহিংসতা হচ্ছে এই বিষয় থেকে আসছে, নাকি আরও এখানে অনেক বিষয় জড়িত আছে? যেরকম এই কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এই বিষয়গুলো আসলে মিডিয়াতে একটা দুইটা জায়গায় আসে, দেখা যায় টক শোরও বিষয়বস্তুতে তারা পরিণত হয় না, কিন্তু খুব ভয়ঙ্কর একটি ব্যাপার কিন্তু হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং এসপিদেরকে উড়ো চিঠি পাঠিয়ে তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে যে ক্ষমতা কিন্তু আর বেশি দিন নাই, আমরাও কিন্তু তোমাদের দেখে নিব। মাদারীপুরের জেলা প্রশাসক এবং চিটং বিভাগের যিনি বিভাগীয় কমিশনার তারা ওপেনলি প্রেস কনফারেন্স করে বলেছেন আমাদের সিকিউরিটি দেন, আমরা ভয় পাচ্ছি। তো এই বিষয়গুলোর দিকেও আমাদের নজর দিতে হবে। গতকাল এই সিলেটের গোলাপগঞ্জে একজন কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে বিএনপি কর্মীরা পিটিয়ে আহত করে দিয়েছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে না, এগুলোও তো মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে, এগুলোর থেকেও তো শঙ্কা আসে। মানে এক হাতে তো তালি বাজছে না, এখানে এক হাতে তালি বরং আর একটু জোরে বাজছে। এবং আপনি যদি দেখেন ভায়োলেন্স যে কথাটা বারবার আসছে এবং উনি যেহেতু গ্রেফতারের কথা বলছেন, এই বিষয়গুলো তো আমাদের মাথায় রাখতে হবে। 1000-এর বেশি লোকজনকে গ্রেফতার করা হয়েছে। যারা বিরোধী দল থাকে তাদেরকে একটু ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়। আমি জাস্ট একটু বলতে চাই এই বিষয়টা যে 1000-এর বেশি গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 250-এর উপরে হচ্ছে আওয়ামী লীগ। এই বিষয়টা কেউ বলছে না, শুধু বিএনপির অ্যারেস্টটাই আসছে। অত আওয়ামী লীগের লোকজনকে যে সহিংসতার এখান থেকে ধরে নিয়ে জেলে দেওয়া হচ্ছে, ওইখানে যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এই বিষয়গুলো আসছে না। তো এইখানে আপনাদের দেখতে হবে 5 জন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে হত্যা করা হয়েছে। 350-এর উপরে আওয়ামী লীগ সমর্থকদের এই পর্যন্ত তারা বিভিন্ন রকম সহিংসতা আহত হয়েছেন, যাদের উপর আক্রমণ হয়েছে। আজকে আমরা আরো 3টে, গতকালকে পর্যন্ত পরিসংখ্যান ছিল, আজকে আরো 3টা দেখে আসলাম খবরের কাগজে যে আজকে আরো সারাদিনে আরো 3টি এরকম সহিংসতার ঘটনা ঘটেছে। এবং আমার মনে হয় হয়তো আমি সব কাভারও করতে পারিনি, আরো বেশিও হতে পারে। তো কয়েক জায়গায় কিন্তু পেট্রোল বোমের ঘটনাও আছে, কয়েকটি জায়গায় পেট্রোল বোম পর্যন্ত মারা হয়েছে। যখনই পেট্রোল বোমের বিষয় আসে, আমরা কিন্তু সেই 2013, 14 এবং 15-র যে আমাদের বিভীষিকাময় যে স্মৃতি, সেগুলা কিন্তু আমরা ভুলতে পারছি না। আরেকটি বিষয় যেটি বারবার নির্বাচনের সময় চলে আসে সামনে, সেটি হচ্ছে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপর আঘাত। এখন পর্যন্ত 5টি জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা খুব বেশি পিছিয়ে না, 91, 96, 2001 এবং 2014 এবং রায়ের পরের 2013-র দিকে যদি তাকাই, আমাদের এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে না তাদেরকে কাদের ভোটের মনে করা হয় এবং তাদের উপরে সাধারণত কারা আক্রমণ চালায়। আমাদের নিশ্চয়ই আমরা আগে আসবো, আমাদের দর্শক আছে লাইনে, তাদের প্রশ্নগুলো আমরা তাড়াতাড়ি নিয়ে নিই, কেন অনেক সময় লাইন কেটে যায়। প্রিয় দর্শক, কে আছেন লাইনে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্লিজ। মোহাম্মদপুর থেকে বলছি, আদাবর থেকে। জি, আদাবর থেকে বলছেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা একটু জোরে প্লিজ। মানে আমি টিভিতে যে সিএসির বক্তব্য শুনতে পাচ্ছি, আসলে সেটা মানে আমার আশ্চর্য লাগে যে একদম শিক্ষিত লোক কিভাবে অন্ধের মতো কথা বলে, মানে মিথ্যে কথা গুছিয়ে গেলে। যেমন আমার নির্বাচনে একটা হচ্ছে নরসিংদী, আমি সেখানে যাওয়ার পর একটা বাচ্চা পর্যন্ত মানে নৌকা ছাড়া অন্য কোনো কথা বলতে পারে না। আমাদেরকে বলে চুপ করুন, মুখে নৌকা মনের ধানে। মানে এমন অবস্থা যে আপনাকে কি বলবো, একটা ছেলে মানুষ রাতের বেলা ভয় থাকতে পারে না। আমি নিজের চোখে দেখে আসছি, আমি কোনো পলিটিক্স করি না, আমার যে হোক মানে সে মানুষ বলে, সেখানেও ঠিক সেম পরিস্থিতি এরকম অনেক জায়গায়। তো ওনার উচিত ছিল সেটা সরেজমিনে মানে কি করা, যাচাই করা, কিন্তু যাচাই করে অন্ধের মতো কথা বলে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক শিক্ষিত এবং অনেক সচেতন, আমাদেরকে অন্ধ ভাঙার চেষ্টা করতে চেয়েছি, সেটাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। অবশ্যই ওনার পদত্যাগ দেয়। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং আপনার ভিউ পয়েন্ট আমরা পেয়েছি। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, প্লিজ আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নির্বাচনে করতেছে আর ভোট চাইতেছে, ঠিক আছে, এটা তো সেই নির্বাচন কমিশনের দেখা উচিত যে আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা তো কিন্তু আমাদের প্রশ্ন হলো এই সময় পদত্যাগ দাবি করা কি বাঞ্ছনীয়? আমাদের বিষয়বস্তু কিন্তু তাই। সিইসি কি করছেন সেটা আমাদের বিষয়বস্তু না, আমাদের বিষয়বস্তু হলো এই মুহূর্তে সিইসির পদত্যাগ চাওয়া কি বাঞ্ছনীয়। এই ব্যাপারে আপনার প্রশ্ন থাকলে বলুন। না স্যার, পদত্যাগ বলতে এটা না, কিন্তু সিইসির উচিত যে সব। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, ব্যাখ্যা না প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম কামরুন নাহার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি,
এই মুহূর্তে যে আপনাদের প্রশ্নটা যে সিসির পদত্যাগ চাওয়াটা কি ঠিক কিনা, জি তো সিসির পদত্যাগ চাওয়াটা ঠিক কিনা এটা হচ্ছে এই কারণে যে এতগুলি ঘটনা ঘটে উনি দেখে, প্লাস উনি বলছে যে ঘোষণার পর থেকে জি কাউকে আপনার প্রশ্ন আমি arrest পেয়ে করা গেছি। যাবে না। আপনি বলছেন যে আপনি মনে করেন, আপনার প্রশ্ন কি তাই বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন যে উনি তো ঘোষণা দিয়েছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু প্রতিনিয়ত তো দেখা যাচ্ছে জি যে আপনার কাউকে প্রশ্ন, না এটা তো কাউকে arrest আপনার করছে। প্রশ্ন করুন না, প্রশ্ন করুন। আচ্ছা আমরা পরের দর্শকের কাছে যাই। হ্যালো হ্যালো, আচ্ছা লাইন কেটে গেছে, হয়তো উনি আবার ফোন করবেন। তা আমি এখন ফিরে আসি আবার ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল আপনার কাছে। প্রথমে আমরা দর্শকদের ভিউ পয়েন্টও পেয়েছি আর আপনাদের যে বক্তব্যগুলো ছিল, আপনি যে লাস্ট আমার যে সংখ্যাটার বিষয় সেটা হলো, আপনি যখন বললেন যে আমরা অবজার্ভ করছি শেষে কি হবে না হবে, আপনারা বিজেপির মধ্যে থাকবেন কি না আদৌ সেটা, আমরা তো মনে করি যে 2014 আপনারা যে ইলেকশনে জয়েন না করার ফলে যে সমস্যা আপনাদের হয়েছে বা দলের যে অবস্থা হয়েছে, আপনারা কি আবার সেই দিকে যাবেন? ওকে, ইউ সি ইন রেসপেক্ট অফ বিএনপি এবং বিএনপির পজিশন এবং বিএনপি ইলেকশনে যাবে কি যাবে না এবং ওনারা কি অ্যাঙ্গেল থেকে ওনারা পার্টিসিপেশনটা এনশিওর করবেন, সেটা দলের যারা নীতি নির্ধারক আছেন তারা ডিসিশনটা নেবেন। বাট আমি শুধুমাত্র ইন রেসপেক্ট অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, যে দলের কোন রোলটার, দলের যে স্টেটমেন্টটা আসছে সেই স্টেটমেন্টটা কতটুকু লজিক্যাল, আমি শুধু আপনাকে সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারি। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে কামরুন নাহার, আপনার যে দর্শক যিনি যে প্রশ্নটা করেছেন, আমি মিসেস কামরুন নাহারের সাথে টোটালি একমত। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে ইলেকশনের সময় বা একটা সার্টেন ডেটের পরে কোনো প্রকারের অ্যাপ্রিহেনশন, কোনো প্রকারের অ্যারেস্ট হবে না। এবং আমরা উইথ ডিউ রেসপেক্ট আমরা কিন্তু সেই আশায় ছিলাম যে অন্তত এই সময়টুকু যাতে পার্টিসিপেন্ট যারা বলছেন যে পলিটিক্যাল যারা পার্টিসিপেন্ট আছেন তারা নির্বিঘ্নে অন্তত ইলেকশন ক্যাম্পেইনটা করতে পারবেন না, ওনারা পার্টিসিপেন্টটা এনশিওর করতে পারবেন যে ওনারা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছেন। তারপরে দেখেন সিএসি নিজেও কিন্তু বলেছেন যে রাজনৈতিক যে মামলাগুলি আছে অন্তত নতুন করে রাজনৈতিক কোনো মামলা হবে না এবং অ্যাপ্রিহেনশন হবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি সেই অ্যারেস্টগুলি হচ্ছে, কারণ ইট অ্যান্ড এভরি ডে, এবং গ্র্যাজুয়ালি আপনি যদি বিগিনিং শিডিউল ঘোষণা থেকে শুরু করে দেখেন এখন পর্যন্ত সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং ওই জায়গাটাই কিন্তু মূলত শঙ্কা এবং আতঙ্কের জায়গাটা বলছে যারা ক্রাইম করছে তাদেরকে ধরছে। ওয়েল, ক্রাইম করছে তাদেরকে ধরছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে। তো যে ইভেন্টগুলি এবং যে ইনসিডেন্টগুলি আমরা দেখছি, অবভিয়াসলি আমরা ভ্যান্ডালিজম দেখছি, আমরা অ্যাটাক দেখছি, আমরা হানাহানি দেখছি, আমরা মারামারি দেখছি, সবগুলিই কিন্তু ক্রাইম। দুই দিকে আপনারা বলছেন যে হামলা হচ্ছে। হ্যাঁ, হামলা হচ্ছে, এবং আওয়ামী লীগে বলছি কিন্তু হামলা হচ্ছে, সেটাই বলছি, দুই দিকেই বলছে আপনারা। কিন্তু আমরা যেটা ইসির কাছে যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে হি ইজ ইন দ্য পাওয়ার অফ ম্যানেজমেন্ট, হোল অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু ওনার অধীনে, অ্যান্ড হি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। এখন কিন্তু গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল না, সিইসি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। সিইসির দায়িত্ব হচ্ছে টু ইনশোর একটা লেভেল প্লেইং ফিল্ড করা, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, উন্মুক্তভাবে পার্টিসিপেট করতে পারে, ফেয়ারলি পার্টিসিপেট করে, সংখ্যাবিহীনভাবে পার্টিসিপেট করতে পারে। কিন্তু সেই জায়গাটাই উনি ফেল করছেন। সিইসির আপনার পদত্যাগ কখন চাচ্ছেন, কখন উনি যখনই ফেল করছেন ওনার জায়গাটায়, যে ওনাকে যে ওনার যে স্পিরিট এবং ওনার যে পারপাস, যে পারপাসের কারণে যেই কাজটার জন্য ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, ওই দায়িত্ব পালনে যখন উনি ব্যর্থ হচ্ছেন তখনই কিন্তু বলা হচ্ছে যে আপনি পদত্যাগ করুন, নট বিফোর দ্যাট। এবং আপনি দেখেন পাবলিক, সাধারণ মানুষের যে সাফারিংগুলি, আমাদের দর্শকরা যে ফোন করছেন এবং কমেন্ট করছেন প্রেজেন্ট সিচুয়েশনের উপরে, বিকজ দে আর সাফারিং। ওনারা বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারছে না, ভদ্রমহিলারা ঘরে থাকতে পারছেন না, ইভেন ছাড়া আপনি তো আমাদের শুধু বিএনপির নেতাকর্মীর কথা বলছি না, ওনাদের তো এখন পালানোরও জায়গা নাই। একটা সময় তো বাড়ি ছেড়ে অন্য বাড়িতে থাকতো, এখন কোনো বাড়িতে ওনারা নিরাপদ নেই, অন্য বাড়িতেও থাকতে পারছে না, সিচুয়েশন ওই স্টেজে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ব্যারিস্টার ফরাদ আপনার কাছে আসি। উনি অনেক কিছুই বলছেন, কিন্তু উনি একটা জিনিস বলছেন যে সিইসি ইজ অ্যাকাউন্টেবল and he is not doing the role that he was supposed to play. সিইসি আসলে বর্তমান যিনি আর কি আমাদের, উনি একটা ক্যাচ 22 পজিশনে পড়ে গেছেন। একদিকে বিএনপি সহিংসতা করছে, আওয়ামী লীগেরও কিছু সহিংসতার ঘটনা আছে, আমি সেটা মেনে নিলাম। এখন এই সহিংসতা থামাতে গেলে আপনাকে ল এনফোর্সমেন্টে স্ট্রিক্ট হতে হবে। ল এনফোর্সমেন্টে আপনি যখন স্ট্রিক্ট হন তখন ওরা বলছে লেভিং প্লেইং ফিল্ড নাই, আমাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি হানাহানি থামাবেন, নাকি তাদেরকে গ্রেফতার করে সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল আনবেন? তো এখন আপনার তো দুই দিকটাই দেখতে হবে, ওনার বিষয়টাও কিন্তু আমাদের এখানকে মাথায় রাখতে হবে। আপনি যেটা বলছিলেন যে বিএনপিকে আবার 2014-এর দিকে হাঁটছে কিনা, বিএনপি যদি 2014-এর দিকে হাঁটে আমি কিন্তু খুব একটা অবাক হব না, কারণ কয়েকটি কারণ এখানে আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সবার একটু চিন্তা করার। প্রথমত হচ্ছে
বিএনপি দল হিসাবে কিন্তু এই মুহূর্তে যে খুব ঐক্যবদ্ধভাবে কাজ করছে তা না। ঠিক আছে, আমরা কিন্তু তাদের যে মনোনয়ন প্রক্রিয়ার সময় তাদের এই যে অফিসগুলো যে ঘেরাও করা হয়েছিল, তাদের চেয়ারপারসনের অফিস তাদের নিজেদের লোকেরা অবরুদ্ধ করে রেখেছিল, কারণ তারাই বলছে, এবং আমরা কয়েকটি রিপোর্টে এই বিষয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্টসও কিন্তু দেখেছি বিভিন্ন চ্যানেলে, যে নজিরবিহীন মনোনয়ন বাণিজ্য হয়েছে এবার। তাদের বিভিন্ন জায়গায় যারা মনোনয়ন পেয়েছেন তাদের পিছে তাদের সংঘবদ্ধভাবে বা ঐক্যবদ্ধভাবে তাদের নিজেদের দলের লোকেরাই নেই। তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। তাদের যে মেসেজ সেটি কিন্তু মানুষের সাথে রেজোনেট করছে না। হ্যাঁ, তারা প্রায়ই বলেন যে আমাদেরকে পোস্টার লাগাতে দেওয়া হয় না। আমাদের যিনি বলছিলেন এখানে দর্শকের ব্যাপারে আমি একটুখানি বলতে চাই, উনি একদিকে বলছেন উনি রাজনীতি করেন না, আরেকদিকে বলছেন যে আমার মুখে নৌকা অন্তরে আমাদের ধানের শীষ। তা আমি আসলে ঠিক বুঝতে পারছি না উনি এখানে কি বলতে চাচ্ছেন। ওনার সম্পূর্ণ অধিকার আছে একটি দলকে সমর্থন করার, কিন্তু সেটা যদি উনি করেন তাহলে ওনার খুব পরিষ্কারভাবেই সেটা বলা উচিত। এখানে আসলে লুকানোর কিছু নেই। বিএনপি কিন্তু দল হিসাবে এই নির্বাচনের যে প্রক্রিয়া এবং এই নির্বাচনের জন্য যে প্রচারণা সেটার জন্য কিন্তু তারা প্রস্তুত ছিলেন না, কারণ তাদের নেতৃত্বের থেকে যে মেসেজ আসছিল সেটি কিন্তু গত 6 মাস ধরেই পুরোপুরি কনফিউজিং ছিল। একদিকে তারা বলছে আমরা আসবো, একদিকে তারা বলছে আমরা আসবো না, একদিকে বলছে আমরা কোনোভাবে এই পরিস্থিতিতে নির্বাচনে যাব না, আরেকদিকে তারা বলছেন যে তারা কোনোভাবে নির্বাচন থেকে সরবেন না। আসলে ওনাদের যারা প্রার্থী তারাও বুঝছেন না যে আমরা কি এই বিষয়ে বিনিয়োগ করব, আমরা কি এই বিষয়ে আমাদের শ্রম বা আমাদের আর্থিক যে বিষয় সেগুলো আমরা বিনিয়োগ করব কিনা, কারণ আমরা তো জানি না আমাদের দল শেষ পর্যন্ত 30 তারিখে নির্বাচনে থাকবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে জনপ্রিয়তা। আরেকটা বিষয় হচ্ছে জনপ্রিয়তা। এখানে বারবার বলা হচ্ছে যে নৌকা নৌকা, ভাই নৌকার কথা তো শুনবেন, কারণ এবার নৌকার সমর্থনটা বেশি। আপনি আজকেই তো একটি আরডিসির একটি জরিপ আমরা টিভি চ্যানেলে এবং নিউজ পেপারে দেখতে পেলাম, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে জনসমর্থন আওয়ামী লীগের প্রতি আছে 60.4%, আরেকদিকে বিএনপির প্রতি জনসমর্থন হচ্ছে 22.2%। কয়েকদিন আগেই সবচেয়ে বড় একটি জনমত জরিপ করে এটি আমাদের সামনে আসে, সেটি হচ্ছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে। সেখানে আমরা দেখলাম আওয়ামী লীগের জন্য সমর্থন 53%, অন্যদিকে বিএনপির জন্য সমর্থন 15%। সবগুলো জনমত জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগ জনপ্রিয়। আওয়ামী লীগের যে উন্নয়নের যে বার্তা সেটিও কিন্তু মানুষ মেনে নিয়েছে এবং মানুষ এটা বেছে নিয়েছে। আপনি যদি দেখেন, বিএনপি ভেবেছিল যে তারা যদি ঐক্যফ্রন্ট নামক এই আজব একটা জিনিস তৈরি করে মানুষের সামনে আনতে পারেন তাহলে বিএনপির মনে হয় যে মানে অপরিপূর্ণতার যে জায়গাগুলো সেগুলো মনে হয় মানুষের সামনে পূরণ হয়ে যাবে, কিন্তু তা কিন্তু আসলে হয়নি। মানুষ দেখছে যে কামাল হোসেনের মতন লোকও তিনি যে কথা দেন মানুষের কাছে সেটা তিনি রাখেন না। সেপ্টেম্বর মাসে উনি বললেন যে আমরা জামাতের সাথে কোনোভাবেই, যতদিন বিএনপির সাথে জামাত আছে আমরা জামাতের সাথে বিএনপির সাথে কোনো জোট আমরা করব না। অর্থাৎ অথচ এখন তার যেই দল গণফ্রন্ট, তার প্রার্থীরাও বিএনপির ওই ধানের শীষেই দাঁড়াচ্ছে, যেই প্রতীকে আবার জামাতেরও 25 জন প্রার্থী আছে। তো মানুষ তো দেখতে পাচ্ছে যে তারা তাদের কথা দিয়ে এখনই কথা রাখতে পারছে না। তারা এখন যে কথা দিবে সেটা নির্বাচনে জয়লাভ করলে কিভাবে রাখবে। আর তারা যেটা মানুষের কাছ থেকে আরেকটি বিষয় যেটা আমি লক্ষ্য করছি, এটা শুধু আমি একজন দল করি বলেই বলছি না, যে ঐক্যফ্রন্টের যে নেতারা, ঐক্যফ্রন্টের যারা মানে আমরা সামনে যাদেরকে দেখছি তারা কোত্থেকে আসছে, তারা আওয়ামী লীগ থেকে আসছে। বাংলাদেশের মানুষ কিন্তু দলছুট বা দল পরিবর্তন করা মানুষকে পছন্দ করে না, কারণ তারা মনে করে তাদেরকে আসলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের রাজনীতির জায়গাগুলো যেহেতু একটা আদর্শিক জায়গা থেকে আসে, সেটি আপনি আওয়ামী লীগ করুন বা আওয়ামী লীগ না করুন, তো ওই জায়গায় কিন্তু মানুষের একটি মানে নির্ভরতা পাওয়ার জায়গাটিতে কিন্তু একটু ঘাটতি দেখা যায়। মানুষ কিন্তু ভাবছে যে ওনাদের উপর আমরা বিশ্বাস কিভাবে করবো, ওনারা তো ওনাদের নিজেদের দলের মতোই বিশ্বস্ত থাকতে পারে। মুক্তিযুদ্ধের ব্যাপারটা তো মনে হয় তাহলে চলে আসছে, অবশ্যই আসছে, কারণ আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কয়েকটি ফোন কল এবং কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জাজ করতে পারবো না বাংলাদেশের মানুষ কি ভাবছে। আমাদেরকে কিন্তু আলটিমেটলি জনমত জরিপের মতন বড়সড় গবেষণার দিকেই যেতে হবে এটা দেখার জন্য। মুক্তিযুদ্ধের বিষয় কি দুঃখজনক একটি ব্যাপার যে কামাল হোসেনের যে ঐক্যফ্রন্ট, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা বলছেন যে তারা যদি বাংলাদেশে ক্ষমতায় আসতে পারেন তারা নাকি শহীদদের একটা তালিকা করবেন। নাদিম ভাই, আপনি এই বিষয়ে ভালো জানবেন, আপনি বাংলাদেশের গণহত্যা নিয়ে অনেক লেখালেখি করেছেন, যে পৃথিবীর যেসব দেশে বড় বড় গণহত্যা সংঘটিত হয়েছিল তারা কেউ পূর্ণাঙ্গ তালিকা করতে পারে না। তাহলে কি কামাল হোসেন বলছেন যে আগামীতে যদি ওনারা ক্ষমতায় এসে একটা তালিকা করেন, সেটা যদি 30 লক্ষের কম হয়, আমরা কি বলবো আমাদের আরো কম মানুষ শহীদ হয়েছিল?
কামাল হোসেন যখন এই কথাটি বলেন তখন কিন্তু আমার শঙ্কার জায়গাটা বেড়ে যায়, কারণ কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছেন আমাদের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলায়। তাকে আদালত থেকে খুব কড়াভাবে এই বিষয়ে হুঁশিয়ারি তার বিরুদ্ধে জারি করা হয়েছিল। তো তাদের যে এই যে ম্যানিফেস্টো বলেন, তাদের যে মেসেজিং বলেন, সবখানেই তো ঘাটতি। তারা নৌকা কাছে যাব, শুনবে। আবার আপনার কাছে আমি এসে আমরা আবার বিরতিতে চলে যাব যদি দর্শকদের ফোন না আসে। ব্যারিস্টার ফজলুল করিম মণ্ডল, উনি অনেকগুলো জিনিস নিয়ে এসছেন। একটা যে আমার প্রশ্ন হলো যে পোস্টার না লাগালেই বা অনেকে আমি শুনেছি আমাদের বন্ধুদের কাছ থেকে যে অনেকখানি আপনাদের ঐক্যফ্রন্টের অনেকেই কম পোস্টার করেছে বা করেনি, কারণ দে আর নট শিওর, বা অনেকে মনে করছে আমি তো জিতছি না বা আমি দলের জন্য ইলেকশন করছি, এরকম অনেক কথা শুনেছি আমরা। আর কিন্তু আপনারা বলছেন যে তাদের আপনাদের পক্ষে অনেক সাপোর্ট আছে এবং মানুষের মনে ধানের শীষ স্থান হয়ে আছে, তাহলে এই পোস্টার এগুলো কি খুব ম্যাটার করবে অন দ্য ইলেকশন ডে? আপনার নির্বাচনী, আমি স্ট্রেট ওয়ে আপনার পয়েন্টে আসছি, আপনি যে মানে কোশ্চেনে আসছেন, সেটা হচ্ছে আপনার নির্বাচনী প্রচারণায় পোস্টার, ওনাদের ম্যানিফেস্টো, সামটাইমস ইট ম্যাটার্স, it matters sometimes. The manifesto does matter, but if the people have in your heart, yes, প্রচারণার জন্য পোস্টার ম্যাটার করে। বাট on the other side, দেখেন আমরা যেই জেনারেশনে, এই জেনারেশনে দেশের মানুষ দেখতে চায় যে কোয়ালিফাইড পিপল এবং যোগ্যতম ব্যক্তি পার্লামেন্ট মেম্বার হিসাবে আসুক, এবং সেটা বিএনপি আর আওয়ামী লীগের জন্য না, বা বিএনপি বা আওয়ামী লীগের জন্য পার্টিকুলারলি যে হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সব দল থেকে যেই কন্টেস্ট করতে চায় সেই মানুষটার জন্য একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়, তার জাতির কাছে সেই মানুষটার জন্য একজন অ্যাকাউন্টেবল হয়, তার রেপুটেশন যেন ভালো হয়, সে যেন ওয়েল এডুকেটেড হয়, সে যেন নিজেকে ফান্ড করতে পারে, তার জন্য করাপশন করতে না হয়, সে যেন করাপশন ফ্রি হয়, এবং তার এলাকার মানুষকে একটা ভালো রিপ্রেজেন্টেশন উনি অফার করতে পারেন টু দ্য পার্লামেন্ট, এবং জনগণের কথা উনি যাতে বলতে পারেন পার্লামেন্টে যে এরকম একজন মানুষ চায়। এবং সেটা বিএনপি আওয়ামী লীগ দুই ক্ষেত্রেই কিন্তু সেটা এরকম মানুষই আমরা চাই, যে আমরা এরকম মানুষ চাই। অফকোর্স, আই মিন বোথ পার্টি হ্যাভ দ্যাট, বাট আমার জায়গাটা মানে আপনার ইনফরমেশনটা যেটা হচ্ছে সেটা আমরা এত এই জেনারেশনে এসে এত ভালো ভালো লোক চাই রিপ্রেজেন্টেশনের জন্য, কিন্তু এই লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু দখলবাজির জন্য না, যে এটা আওয়ামী লীগের দখলে আছে, এটা বিএনপির দখলে আছে, এটা বেশি লোক হলে আমার দখলে আসবে, বা এটা আমি জোর করে ফোর্সফুল করে নিব। দ্যাট ইজ নট সামথিং হোয়াট দ্য নিউ জেনারেশন ইজ এক্সপেক্টিং। নিউ জেনারেশন যেটা এক্সপেক্ট করছে যে আপনি ওয়েদার ইউ আর ওয়েল ডেকোরেটেড ইন লাইট অফ দ্য ফিচার্স, একজন পার্লামেন্টারি ক্যান্ডিডেট হিসাবে, একজন এমপি হিসাবে আপনার মধ্যে যে ফিচারগুলি থাকা উচিত, এই ক্যান্ডিডেটের মধ্যে সেই ফিচারগুলি আছে। আপনার কাছে আসবো, আমরা দর্শকের লাইনটি নিয়ে নিই, কারণ লাইন কেটে যায়। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আমার নাম রুদ্র, আমি ঢাকা থেকে বলছি। জি, তো আসলে পক্ষে যিনি কথা বলছেন ওনার কথা শুনলাম বেশ অনেকক্ষণ যাবত, শুরু থেকেই শুনছিলাম। জি, আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে উনি আজকে যে বিষয় যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি, তো আমার প্রশ্নটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবির জন্য কি কি ফল্ট পেয়েছেন ওনারা, আর নির্বাচন কমিশনারকে কেন পদত্যাগ করতে হবে? বিএনপির যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের আক্ষেপ থাকে, কোনো ধরনের অসুবিধা থাকে, সেটা বিএনপির নিজেদের মধ্যে আছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আমরা দেখেছি যে বিএনপির এক কর্মীর গাড়ি থেকে অস্ত্র এবং বোমা উদ্ধার করা হয়েছে। তো তারা যদি নাশকতার ছক কষে থাকে বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আসলে পুলিশের কি করার আছে, আমাদের নির্বাচন কমিশনারের কি করার আছে, কিংবা হচ্ছে আমাদের সরকারেরই বা কি করার আছে? জি, ধন্যবাদ। পুলিশ তার নিয়ম অনুযায়ী কাজ করবে। আর কেউ আছেন লাইনে? হ্যালো দর্শক, আপনার প্রশ্ন করুন পরিচয় দিয়ে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। ব্যাখ্যা না থেকে বলছি। জুবায়ের, প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনারের পদত্যাগ করা এই জন্য উচিত, আওয়ামী লীগের যে ছোট্টু নেতা অর্থাৎ মাঠ পর্যায়ে 2 টাকার নেতা, এই 2 টাকার নেতারও বিচার করার ক্ষমতা আপনার প্রশ্নটা করুন। আমি আপনার বক্তব্য শুনবো না, এই আপনার প্রশ্ন করব, বক্তব্য দেবেন আমাদের অতিথিরা। হ্যাঁ, যেহেতু ছোট খাটো নেতারও বিচার এই নির্বাচন কমিশন করতে পারবেন, এই জন্য তার পদত্যাগ করা উচিত। আচ্ছা, এটা আপনার বক্তব্য, ধন্যবাদ। আর কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা ফিরে আসি। আপনি বলছিলেন কথা, এবং তার সামনে একজন আমাদের দর্শক রুদ্র, উনি আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে
আপনারা দেখেছেন যে আমাদের র্যাবও অনেক কিছু উদ্ধার করেছে, তারপর আজকে আবার ইয়ের থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র এবং এক্সপ্লোসিভস এন্ড অল দ্যাট। তো এইসব প্রেক্ষিতে যখন পুলিশ করবে এটা তখন আপনারা ক্রিটিসাইজ করবেন, দর্শক জানতে চাইছে তাহলে এখানে সিইসি কি করার আছে বা পুলিশের কি করার আছে? জি আমি রিয়েলি গ্ল্যাড, আমি পার্সোনালি খুবই গ্ল্যাড যে উনি এত সুন্দর একটি প্রশ্ন রেখেছেন মিস্টার রুদ্র যে কথাটি বলেছেন। ইটস রিয়েলি ভেরি রিয়েলিস্টিক যে একজন মানুষের কাছে এত টাকা পাওয়া যাচ্ছে বা অমুকে এই ভ্যান্ডালিজমটা করেছে, অমুকে একটা ক্রাইম করেছে, সেটা বিএনপি করেছে এবং দিস আর ইনসিডেন্ট। আমি ওনার সাথে অ্যাবসলিউটলি একমত। একজন মানুষ যখন ক্রাইম করবে হি শুড ব্রিং ফরওয়ার্ড বিফোর দ্য কোর্ট এবং ওনার বিচার হবে। এইখানে বিএনপি করলো কি আওয়ামী লীগ করলো রিগার্ডলেস অফ দ্যাট, বাট আমাদের ইস্যুটা এই মুহূর্তে যেটা ইলেকশনের পারপাসে, যে সেটা আপনি পলিটিক্যালি কতটুকু বায়াসড, আপনি অ্যাপ্রিহেনশন করছেন কিনা, বা আপনি যে অ্যারেস্ট আনলফুল অ্যারেস্টগুলি করছেন, যে যার নামে মামলা নাই, টোটালি মামলা নাই, তাকে আপনি অ্যারেস্ট করছেন। আপনি যদি কোনো পার্টিকুলার ক্রাইমের জন্য কাউকে অ্যারেস্ট করেন, অবভিয়াসলি তাকে আইনের আওতায় আনা হবে এবং তার বিচার করা হবে। তার জন্য কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ না, বিএনপি আওয়ামী লীগ রেসপন্সিবল না। রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনি অন দ্য বেসিস অফ দ্য সাসপেক্ট, অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট দ্যাট আপনি একটা দলের সাপোর্ট করেন, সেই জন্যই আপনাকে অ্যাপ্রিহেনশন করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। ওই জায়গায় হচ্ছে যে সংখ্যাটা, ওই জায়গায় হচ্ছে। ধন্যবাদ। আর কিছু অ্যাড করবেন? তাহলে আমি ব্যারিস্টার ফরহাদের কাছে চলে যাব। জি, আরেকটা জিনিস আমি শুধু মানে আমি যেই ফ্লোর যে জায়গা থেকে আসছি, যে আনলফুল অ্যারেস্টগুলি, আপনি গত পরশুদিনের প্রথম আলোতে আমি দেখলাম যে আপনার যেই মামলাগুলি হয়েছে, অনেকগুলি মামলা তো গায়েবী মামলা, এটা দেশ এবং জাতি সবাই দেখছে যে এই মামলা এবং এই ইভেন্টের কোনো আলোচনা হয়ে গেছে। তাহলে আমি আরেকটা যেটা আমি লাস্ট পার্ট যেটা বলছি, যে এমনও অনেক ঘটনা আছে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার নামে মামলা এবং এজাহার করা হয়েছে, উনি অলরেডি জেলে আছেন, উনি অলরেডি অন্য একটা মামলায় জেলে আছেন, কিন্তু ওনার নাম দেওয়া হয়েছে যে উনি এই মামলাতে আসামি এবং এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত, এবং পরবর্তীতে ওই থানার যে ওসি সাহেব যিনি উনি। ধন্যবাদ। দর্শকের ফোন নিয়ে ব্যারিস্টার ফরহাদ আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন করুন পরিচয় দিয়ে। হ্যালো। জি হ্যালো। জি বলুন। আমার নাম হচ্ছে নবেন্দু। আমি হচ্ছে যে বিএনপির পক্ষে যে ভাইয়া কথা বলছেন তার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন করেন, কথা বলার সুযোগ না, আপনার প্রশ্ন করতে হবে। আমি প্রশ্নটা করতে চাই যে আপনারা যখন মনোনয়ন দিলেন, মানে আপনাদের যখন প্রথম প্রসেসটা, নির্বাচনী প্রসেসটা অনেক প্রশ্নবিদ্ধ ছিল। কারণ হচ্ছে আপনারা দেখা যাচ্ছে 1000 মানুষকে মনোনয়ন দিয়েছেন, তারপর আপনার নেত্রীর কার্যালয় ওখানে, হাওয়া ভবন ওখানে আপনার লোকজন, আপনাদের লোকজন জি প্রশ্নটা করুন, আপনাদের বন্ধ করে রাখলো। আর আপনারা যে এই যে 67 জন লোককে আপনারা মনোনয়ন দিয়েছেন, যাদের বিরুদ্ধে আপনাদের আমলেরই কোনো না কোনো মামলা ছিল, এবং ওদেরকে আপনাদের নেত্রী খালেদা জিয়া তাদেরকে বিচার করার জন্য বলেছিল। সেই 66 জনকে যখন আপনারা মনোনয়ন দিলেন, নাদিম মোস্তফা, সেন্টু, এরকম আপনার হাফিজ সাহেব, প্রশ্ন আমার সময় খুব কম, আপনি এত লম্বা বললে হবে না, প্রশ্ন করুন প্লিজ। করার জন্যই হচ্ছে আপনার আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে পুলিশের কি করণীয় আছে বা নির্বাচন কমিশনের? একই প্রশ্ন, ধন্যবাদ। এবার আমরা প্রথমেই যাচ্ছি ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে, যে আমাদের দেশের লেভেল প্লেইং ফিল্ড 100% বা 50%, 60%, I don't know when we have seen this last, তাই না? আপনি কি মনে করেন যে খুব দ্রুতই 100% লেভেল প্লেইং ফিল্ড এই ইলেকশনে আপনার যে চাচ্ছে সেটা হওয়া সম্ভব? জি, আমি টোটালি আপনার সাথে অ্যাগ্রি যে এটা কখনোই 100% সম্ভব না। It is unrealistic for a country like us. In the future we'll definitely have that. It might happen. But the EC's role has to be, ওনাদের যেটা ফোকাস করা দরকার ছিল সেটা ছিল যে ওনারা এই ক্ল্যাশ এবং এই অ্যাটাকগুলি যতটুকু মিনিমাইজ করে নিয়ে আসা যায়। দেশের সাধারণ মানুষ এবং জাতি এটা প্রত্যাশা করে না যে একটা ক্ল্যাশ, একটা কনফ্লিক্টের মধ্যে একটা নির্বাচন হবে, তাদের নিজেদের ভোট ওনারা এনশিওর করতে পারবেন না, স্পেশালি নিউ জেনারেশন। এটা ওনারা চাচ্ছেন না, এটা কোনোভাবে ওনারা মেনে নিতে চাচ্ছে না। সেকেন্ড যে পার্টটুকু একজন দর্শক যিনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি যে মনোনয়নগুলি দিয়েছেন তার মধ্যে অনেকেরই এগেনস্টে মামলা আছে, দ্যাট ইজ ট্রু, অনেকেরই এগেনস্টে মামলা আছে। বিএনপি ইজ দ্য ওনলি পার্টি যারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে জানে। দে সে ওয়েন ইজ রাইট টু সে অ্যান্ড দে সে ওয়েন ইজ রং টু সে রং। তো আমি মনে করি যে দেখেন, এট দ্য সেম টাইম আওয়ামী লীগেরও কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যাদের এগেনস্টে মামলা আছে। সুতরাং এই ব্যাপারে কোনো ডিসপিউট নাই, কার এগেনস্টে মামলা আছে কার এগেনস্টে মামলা নাই, দ্যাট ডাজন্ট ডিসকোয়ালিফাই এনিওয়ান। বাট ডিসকোয়ালিফিকেশন সেটা হলো যে ভিন্ন মাত্রিক। আমি ওই লিগেল সাইডে এখন যাচ্ছি না। সুতরাং সিম্পলি অন দ্য বেসিস অফ একজনের এগেনস্টে মামলা আছে তাকে মনোনয়ন দেওয়া যায় না, দ্যাট ইজ নট রাইট। আরেকটা পার্টি উনি বলেছেন যে ওনারা 900 লোককে মনোনয়ন দিয়েছেন, 800 লোককে মনোনয়ন দিয়েছেন। ইয়েস, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং পার্ট। আমি পার্সোনালিও মনে করি এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং দিস ইজ সামথিং নিউ দ্যাট হ্যাপেন টু বিএনপি ফর দ্য ফার্স্ট টাইম।
আপনি দেখেন যে 2015 যে ইলেকশন নির্বাচনে ওখানে যে ইলেকশনটা বিএনপি বয়কট করেছে, আওয়ামী লীগ আফটার রুলিং অল দিস পিরিয়ড অফ টাইম, রুলিং পার্টির একটা এক্সপেকটেশন ছিল যে এইবারও বোধহয় বিএনপি ইলেকশনে আসবে না। বাট পলিটিক্যালি বিএনপি কিন্তু অনেক ম্যাচিওর একটা পরিচয় দিয়েছেন, দে কামিং ইনটু পার্টিসিপেশন ইন দ্য ইলেকশন। আমি মনে করি যে এটা জাতীয় মনে করছে ইট ইজ ভেরি পজিটিভ, এবং ওনারা পলিটিক্যাল ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন টু কাম ইনটু ইলেকশন। দ্যাটস ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে আওয়ামী লীগ যখন দেখলো যে বিএনপি চলেই আসছে ইলেকশনে, নাও দে আর ভেরি অরিড যে এই ক্যান্ডিডেটগুলিকে কিভাবে মাইনাস করা যায়। লেটস বি ভেরি ওপেন অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল। এখন জাতি চিন্তা দেশের মানুষ দেখছে যে আরে বিএনপি তো ইলেকশনে চলেই আসলো এবং আওয়ামী লীগ তো ওনাকে স্টপ করতে পারলো না, টেকনিক্যালি এটা হচ্ছে না। সো এখন কি করা যায়? আওয়ামী লীগ তো বলছে বারবার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে উই ওয়ান্ট অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। হ্যাঁ, কিন্তু সেটা চাচ্ছে সেই অবস্থায় আপনি কি করে বলছেন যে আওয়ামী লীগ চাচ্ছে না? আই এম কনফিউজড নাও। না, যেটা চাচ্ছে না সেটা হচ্ছে যে রুলিং পার্টি ক্ষমতায় থেকে ইলেকশনটা চাচ্ছে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি একটা নিউট্রাল গভর্নমেন্ট আসবে, নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে দুইটা পার্টি যে ইলেকশন করবে, সেটাই হচ্ছে বিএনপির দাবি মূলত। রুলিং পার্টির আন্ডারে ইলেকশন হবে, এই ইলেকশনে বিএনপি যেতে চাচ্ছে না। দ্যাট ওয়াজ দেয়ার ডিমান্ড। আচ্ছা, এখন আমি খুব দ্রুত আপনার সময় শেষ কিন্তু আমি কাম টু দ্য সেকেন্ড পার্ট, যেখানে আপনি 600-900 নমিনেশন দেওয়া হয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি একটা রাইট ডিসিশন, যাতে আপনার মনোনয়নগুলি ক্যান্সেল করলেও যেন আপনার চলে আসি, আপনি আপনার বক্তব্য দ্রুত যদি বলে ফেলেন। প্রথমত মনোনয়নের যে বিষয়টা আমার সহবক্তা বলছিলেন, তো দেখুন বিএনপির কিন্তু এটাও একটা তাদের যে কৌশল ছিল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, সেটার মধ্যে কিন্তু এই মনোনয়ন প্রক্রিয়াটাও একটি বিশাল ভূমিকা রেখেছে। যেমন তারা নমিনেশন দিয়েছেন যাদের ক্রিমিনাল কনভিকশনস আছে করাপশন এবং মার্ডারের জন্য, যাদের মধ্যে অনেকেই আছেন লোন ডিফল্টার, যাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তো বাংলাদেশের যেগুলো নির্বাচনী আইন, সেই নির্বাচনী আইনের সাথে সাংঘর্ষিক এই অবস্থায় বিএনপি জেনে শুনেই গিয়েছিল, এবং তাদের যে মনোনয়নগুলো বাতিল হয়েছে সেই বাতিলগুলো কিন্তু ইলেকশন কমিশন কর্তৃক হয়নি, বরং ইলেকশন কমিশন থেকে তারা পাশ হয়ে গিয়ে তারা হাইকোর্টে যে তারা কিন্তু এই বিষয়ে চলে আসেন। সিএসসির কি কিছু করার আছে এই মুহূর্তে? তাদের কমপ্লেইন হাইকোর্টের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে তারাই তো যাচ্ছেন আপিল করতে, আপিল বিভাগেও সিদ্ধান্তগুলো বহাল থাকছে। এই বিষয়ে তো আসলে চিফ ইলেকশন কমিশনের কিছু করার নেই। এখানে আইনের আলটিমেট বাংলাদেশের আইনের ব্যাখ্যাটি তো আমাদের সর্বোচ্চ আদালত থেকেই আসে। উনি বলছিলেন, আমাদের একজন দর্শক বলছিলেন অস্ত্র উদ্ধারের কথা। দেখুন, একটি বিষয় বলে রাখি, গতকালকে এই পত্রিকাতে কিন্তু আমরা দেখলাম, হ্যাঁ মিডিয়াতে আমরা দেখলাম যে 150 কোটি টাকা ধরা পড়েছে, যার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের সাবেক এপিএসের। তো এই বিষয়গুলোর কি আপনার মনে হয় খুব নিরীহ কোনো বিষয়? এগুলোর সাথে আমাদের নির্বাচনকে বানচাল করার বা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতন কোনো বিষয় কি জড়িত নয়? এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে ব্যারিস্টার ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের একদম সময় নেই, তবে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলবো। আমরা আশা করব যে বিরোধী দল থেকে যারা আছেন তারা কোনোভাবেই এই ইলেকশন বর্জন করবেন না। আমাদের এই ভয় যেন আমাদের না পেতে হয়। আমরা একটা সুষ্ঠু ভালো ইলেকশন চাই, সেদিকে নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন সেদিকে আরেকটু চোখ দেবেন, আমরা এই আশা করি। আমি নাদিম কাদের আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি।